দর্শক মণ্ডলী সকলকে স্বাগত জানাচ্ছি অফ ট্র্যাকের পর্দায়। 14 তারিখ বাংলাদেশ হংকং ম্যাচ। হাতের বেশি সময় নেই, আজকে রবিবার। আমি যখন ভিডিওটা আপলোড দিব তখন সোমবার হয়ে যাবে অলরেডি, তখন আর একটা দিন সময় থাকবে মাত্র 14 তারিখ হতে। হংকংয়ের মাটিতে হংকং এগেইনস্টে ম্যাচ, বাংলাদেশের সেকেন্ড লেগ। ফার্স্ট লেগে আপনারা সবাই দেখেছেন 4-3 গোলে বাংলাদেশ ম্যাচটি হেরে গেছে। একটা অনাকাঙ্ক্ষিত গোল শেষ মুহূর্তে হজম করতে হয় বাংলাদেশকে। সেকেন্ড লেগটা বাংলাদেশের জিততে হলে, অথবা যে লাস্ট 3টা ম্যাচ রয়েছে এগেনস্ট হংকং, ইন্ডিয়া, সিঙ্গাপুর, 3টা ম্যাচ জিততে গেলে বাংলাদেশের এখন কাগজে কলমে স্কোয়াডটাতে আগে জিততে হবে। স্কোয়াডটা গুছিয়ে, একাদশটা গুছিয়ে তখন বাংলাদেশকে ওইখানেই আসলে জিততে হবে। সো বেস্ট প্রপার 11 আসলে কাকে কাকে রাখা উচিত এই একাদশে, আমি একটা পসিবল 11 তৈরি করেছি। সেই 11 আমি কাকে কাকে রেখেছি। গোলরক্ষক হিসেবে রয়েছেন মিতুল মার্মা। আপনারা জানেন যে মিতুল মার্মা ছাড়া বাকি ভালো কোনো বাংলাদেশের গোলবারের নিচে দাঁড়ানোর মতো কোনো গোলরক্ষক নেই। আপনি যদি চিন্তা করেন যে মেহেদী হাসান শ্রাবণ আছেন, ইউ আর রং। মেহেদী হাসান শ্রাবণ এখনও ওরকমভাবে পরিপক্ক হননি। এরপর সুজন ওরকমভাবে পরিপক্ক হননি, যিনি এইরকম একটা ম্যাচে, হাইপ জাগানো ম্যাচে তিনি আসলে দলকে সেভ দিতে পারবেন। সো মিতুল মার্মাই আমার হাতে একটা অপশন, সো মিতুল মার্মাকে রাখছি। ডিফেন্ডার্স যারা যারা থাকবেন তারা হচ্ছেন রাইট উইংয়ে তারিক কাজী, সেন্টার ব্যাক তপু বর্মন, তাজউদ্দিন আহমেদ, লেফট উইংয়ে হচ্ছেন জায়ান আহমেদ। জায়ান আহমেদ আপনি দেখেছেন হংকং এগেইনস্টে জায়ান আহমেদ 60 মিনিটে, পসিবলি 60 মিনিটে তিনি খেলতে নেমেছেন, এবং তার সেই বাকি যে 30 মিনিট খেলা বা 40 মিনিট খেলা, সেই 40 মিনিট খেলা দেখে আসলে মনে হয়নি যে এইটাই তার ফার্স্ট ইন্টারন্যাশনাল ম্যাচ, এটা তার ডেবিউ ম্যাচ। মনে হচ্ছে যে তিনি আরও অনেক বছর ধরে খেলেছেন। সো এই চারজনকে ডিফেন্ডিংয়ে রাখলে আই হোপ যে বাংলাদেশের ডিফেন্ডিং যে লাইন আপটা সেটা অনেকটা স্মুথলি হবে। মিডফিল্ডার হিসেবে থাকছেন জামাল ভুঁইয়া, হামজা চৌধুরী, সমিত সোম। 3জন প্রবাসী ফুটবলার মিডফিল্ডে, এবং এই 3জনকে রাখলে বাংলাদেশের যেই মধ্যমাঠের যে ভারটা, সেই মধ্যমাঠের যেই দুর্বলতাটা সে অবশ্য কেটে যাবে। জামাল ভুঁইয়া বাংলাদেশের ক্যাপ্টেন এবং প্রথম প্রবাসী ফুটবলার। হামজা চৌধুরী যিনি হচ্ছেন বাংলাদেশের ফুটবলের কিংবদন্তি হতে যাচ্ছেন তিনি। সমিত সোম, যার কথা নাই বললে নয়, তিনি গত ম্যাচে অসাধারণ একটা হেডার করেছেন, একেবারে অতি মানবীয় একটি হেডিং ছিল। সো মিডফিল্ডে আমার ভরসা এই 3জন। এবার আসা যাক স্ট্রাইকার। ফরওয়ার্ডসে হচ্ছে আমি রেখেছি আসলে 3জনকে, রাকিব হোসেন, শেখ মুরসালিন এবং ফাহামিদুল ইসলাম। এখন আপনারা বলতে পারেন যে ভাই ফয়সাল আহমেদ ফাহিম কোথায়? ফয়সাল আহমেদ ফাহিম, রাকিব, এই দুজন হচ্ছে একই কোয়ালিটির প্লেয়ার। আপনি পুরোটা মাঠ ভালো খেলে এনে আপনি তাদের পায়ে বল দিলে 1v1-এ তারা মিস করবে, গোলরক্ষক না থাকলেও সেখান থেকে তারা গোল মিস করবে। আমার হাতে একটা অপশন ছিল, রাকিবকে বাদ দিয়ে যদি আমি আলামিনকে খেলাতে পারতাম, তাহলে রাখতে পারতাম, তাহলে আসলে আমি আলামিনকে রাখতাম রাকিবকে বাদ দিয়ে। তাহলে আমার একাদশ হতো আলামিন, মুরসালিন এবং ফাহমিদুল। আলামিন হচ্ছে ইনজুরির কারণে তাকে স্কোয়াডে রাখা হয়নি। আসলে ইনজুরি নাকি অন্য কোনো সমস্যা সেটা আমি জানি না, বাট যেটা আমরা প্র্যাকটিস সেশনে দেখলাম যে আলামিন আসলে বসেছিলেন, তিনি ইনজুরিতে ছিলেন, যে কারণে আলামিনকে আসলে রাখা হয়নি। সো রাইট উইংয়ে রাকিব, সেন্টার ফরওয়ার্ড হিসেবে মুরসালিন, এবং লেফট উইংয়ে থাকছেন ফাহমিদুল ইসলাম। সো এই 11জন হচ্ছে আমার একাদশ। এই একাদশটা যদি নামায় বাংলাদেশ হংকংয়ের এগেনস্টে 14 তারিখে, আই থিঙ্ক বাংলাদেশ অনেক অনেক লাভবান হবে। আমি যদি ফুল একাদশটা এবার এক নাগারে বলে যাই, তাহলে আমার একাদশ হচ্ছে মিতুল মার্মা, তারিক কাজী, তপু বর্মন, তাজউদ্দিন আহমেদ, জায়ান আহমেদ, জামাল ভুঁইয়া, হামজা চৌধুরী, সমিত সোম, রাকিব হোসেন, শেখ মুরসালিন, ফাহমিদুল ইসলাম। এই 11জন থাকবেন। এবং আমি সাদকে বাদ দিয়েছি, সোহেল রানা সিনিয়র জুনিয়র দুজনকে বাদ দিয়েছি, ফয়সাল আহমেদ ফাহিমকে বাদ দিয়েছি অলরেডি। এখানে কিন্তু আমি 4জনকে বাদ দিয়ে নতুন 4জনকে আমি ইনক্লুড করেছি। সো আমি শাকিল আহাদ তপুকে আমি বাদ দিয়েছি এখান থেকে। সো আমার কাছে মনে হয়েছে যে এটাই আমার বেস্ট 11। এই বেস্ট 11টা নামালে হয়তো বাংলাদেশ জয়লাভ করবে হংকং এগেনস্টে। সো দ্যাটস ওয়াই এইভাবে আমি সাজিয়েছি। সো এখন দেখার পালা 14 তারিখ আমাদের মাস্টার মাইন্ড কোচ হাভিয়ার কাবরেরা তিনি কীভাবে আসলে একাদশটা সাজান। সো 14 তারিখের অপেক্ষায় রয়েছি। থ্যাংকস ফর ওয়াচিং।